হ্যাঁ অতীন, হ্যাঁ দাদা বলো। শোন না, আমাদের এখানে পোস্ট অফিস আছে না, ওই পোস্ট অফিসের সামনে সরকারি চাকরির ফর্ম পাওয়া যাচ্ছে। আমাকে একটা ফর্ম এনে দিবি রে? আইডেন্টি প্রুফ ছাড়া কিন্তু কোনো ফর্ম দেবে না, কারণ একজনের নামে একটা করে ফর্ম দেয় তো, তাই। আচ্ছা আচ্ছা, এই শোন না অতীন, আমি দেখছি, বুঝলি, দেখছি আমি। হ্যাঁ, আইডেন্টিটি প্রুফের ছবি এখন কোথায় পাবো আমি, কোথায় পাবো? অপুকে যদি বলি, অপুই বা কেন দেবে আমাকে? ও তো আমার সাথে কথাই বলতে চাইছে না। কি করি আমি এখন, কি করি? সেজ বৌদিকে একবার বলে দেখবো। হ্যাঁ, সেজ বৌদি যদি অপুর কোনো আইডেন্টিটি প্রুফের ছবি আমাকে তুলে পাঠায় তাহলেই তো হয়ে যাবে। এতক্ষণে নিশ্চয়ই সেজ বৌদি ও বাড়িতে পৌঁছেও গেছে। সেজ বৌদিকে একটা ফোন করি। না না না, সেজ বৌদি বা অপুকে কি বলবে? অপু তো এখন আমায় হেট করে। কি দীপু বাবু, দিলে তো সব গুবলেট করে? কেন? আমি কি করলাম? আচ্ছা, তুমি কি করলে? একটা মেয়ের সমস্ত আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নকে নিজে হাতে নিষ্ঠুরভাবে ভেঙে দিয়ে এখন জানতে চাইছো আমি কি করলাম? আমি সবকিছু ভেঙেছি, আবার আমি সবকিছু জোড়া লাগিয়ে দেব। আমি আবার চেষ্টা করছি যাতে ও চাকরির পরীক্ষাটা দিতে পারে। তাছাড়া আমি তো এটা ইচ্ছে করে করিনি, মাসিমণির কথা শুনে করেছি। আমি ভয় পেয়েছিলাম মাসিমণি যদি মাকে সবকিছু বলে দেয় যে আমি সবকিছু সীমারেখা পার করে, সমস্ত গণ্ডি পার করে একটা মেয়েকে আমার ঘরে এনে রেখেছিলাম, তাহলে মা হয়তো, মা খুব কষ্ট পেত, মা সহ্য করতে পারতো না। এখন তুমি যেটা করতে চলেছো তাতে অশান্তি বাড়বে বই কমবে না। তুমি জানো না অপুর কি অবস্থা। ও একদম বদলে গেছে, একদম বদলে গেছে। ও অপুর মুখের দিকে তাকানো যায় না এখন। তাকানোর দরকারই বা কি? হ্যাঁ, যে মেয়ে কিছুদিন পর অন্য বাড়ির বউ হতে চলেছে তার মুখের দিকে তুমি তাকাতে যাবেই বা কেন দীপু বাবু? আমি শুধু ওর চাকরির পরীক্ষার ব্যবস্থাটা করে দিচ্ছি, ব্যাস। বেশি সরল সাজবার ভান করো না দীপু বাবু। ভুলে যেও না আর কিছুদিন পর অপুর বিয়ে। অপু একটা অন্য বাড়ির বউ হতে চলেছে, অন্য একজন মানুষের স্ত্রী হতে চলেছে। আমি তোমাকে বলছি এড়িয়ে যাও দীপু, আমি বলছি তোমাকে এড়িয়ে যাও, বুঝলে? এড়িয়ে যাও। না, পারবো না এড়িয়ে যেতে, পারছি না এড়িয়ে যেতে। আর অশান্তি কিসের হবে, কিসের অশান্তি হবে? আর লোকে কি বলবে? লোকে কেন বলবে? আরে বাবা, অপু নিজেই তো সরকারি চাকরির পরীক্ষা দিতে চাইতো। অপু তো সবসময় চাইতো সব সরকারি চাকরি করতে। অপুই তো চাইতো একদিন ও নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মার পাশে দাঁড়াবে, বাবা মার লাঠি হবে। কারোর স্বপ্ন পূরণের জন্য তাকে সাহায্য করা অন্যায়? তুমি বলো না। অপুর স্বপ্নকে আমি ভেঙেছি, ওর স্বপ্ন পূরণের দায়িত্ব আমি নেব। ওর সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও আমি করব। দীপু, তোমাকে আমি হাত জোর করে বলছি, নিজেকে এর থেকে একটু দূরে দূরে রাখো, বুঝলে? এর মধ্যে জড়িও না, এতে জল ঘোলা হবে। কেন জটিলতা বাড়াচ্ছ বলো তো? হ্যাঁ, কেন অবুঝ হচ্ছ? কেন যুক্তিটা মানতে চাইছো না? মন কোনো যুক্তি মানে না, তাই না? মন সবসময় সেটাই করে যেটা সে সঠিক বলে মনে করে। মনের কথা শুনলে মানুষ অনেক সময় অনেক ভুল করে দীপু, আর তুমিও ভুল করতে চলেছ। ভুল তো আমি যা করার করেই ফেলেছি। এই ভুল আমি যদি শুধরে না নিই তাহলে আর কখনো কোনো দিনও অপুর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। আরে অপুর সামনে গিয়ে দাঁড়ানোরই বা কি আছে? হ্যাঁ, শুনলে না,
সামনেই অপুর বিয়ে। আচ্ছা তুমি বলো, ওর বিয়ের দিনই বা আমি ওর সামনে গিয়ে কি করে দাঁড়াবো বলো তো? হ্যাঁ, আরে বাবা, একটা দিনের তো ব্যাপার, তারপর তো অপুর অন্য কোনো বাড়িতে বিয়ে হয়ে যাবে। এরপর হয়তো তোমাদের আর কখনো দেখাই হবে না। দেখা হলেও কালে ভদ্রে হয়তো পারিবারিক কোনো অনুষ্ঠানে দেখা হবে, আর তখন অপু অন্য কারোর স্ত্রী, আর তোমার সাথেও ততদিনে মোনালিসার বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, তাই অপুর কথা এখন না ভাবলেই ভালো, বুঝলে? ভাববো না বললেই তো হয় না, ভাবনা এসেই যায়। আর যতদিন না আমি অপুর সরকারি চাকরির পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছি, এই ভাবনা আমার মন থেকে যাবে না, কিছুতেই যাবে না। তুমি কি অপুর বিয়েটা ভেঙে দিতে চাও? না না না, হেমা, ছি ছি, অপুর বিয়ে ভাঙার কথা আমি ভাবতেও পারি না। আমি জানি আমাদের এই সমাজে একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া কতটা কষ্টের, কতটা অপমানের। আমি চাই অপু পরীক্ষাটাও দিক, অপুর বিয়েটাও হোক, আমি চাই। তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা দীপু, তুমি অপুর চাকরির পরীক্ষার ডেটটা শুনেছো তো? অপুর বিয়ের পরের দিনই কিন্তু ওর চাকরির পরীক্ষার ডেট পড়েছে। তা বিয়ের পরের দিনও পরীক্ষা দিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে কিছু একটা ভাবতে হবে, কিছু একটা। কি ভাববে শুনি? আরে তুমি অপুকে পরীক্ষা কি দেওয়াবে? তুমি তো অপুর পরীক্ষার ফর্মই তুলতে পারবে না, কারণ তোমার কাছে তো অপুর আইডেন্টিটি প্রুফই নেই। আর তুমি যদি অপুর কাছে আইডেন্টিটি প্রুফ চাও, তাহলে ও তো তোমাকে দেবে না, কারণ অপু তোমাকে ঘেন্না করে, ঘেন্না। না, আমি অপুর ঘেন্না নিয়ে বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। কি হলো কি? আমি বললাম তো তোমাকে চলে যেতে, চলে যাও এখান থেকে, যাও। কি, আমি এই কুশনটা কেন ফেললাম? আরে এটা কি? খাটের নিচে এটা কিছু কাগজ মনে হচ্ছে। কি এটা? অপুর গ্র্যাজুয়েশনের রেজাল্ট, সবকিছুর আইডেন্টিটি প্রুফ, এগুলো সবকিছুর ফটোকপি আছে এখানে। এগুলো এখানে কি করে এলো? তার মানে এগুলো অপুর কাছেই ছিল। অপু যখন আমার খাটের আড়ালে বসে পড়াশুনো করতো, তখন কোনোভাবে ওর ব্যাগ থেকে এগুলো খাটের তলায় পড়ে গেছিল। এগুলো দেখালেই তো ওর পরীক্ষার জন্য আমি ফর্ম পেয়ে যাব। হ্যাঁ, এগুলো দেখালেই তো ওর পরীক্ষার জন্য ফর্ম পেয়ে যাব আমি। তার মানে আমি কিছু ভুল করছি না, আমি ঠিক করছি, সব ঠিক করছি আমি। ভগবানও চায় অপু পরীক্ষা দিক, ভগবানও চায় অপু চাকরি করুক। না না,
আমি কিচ্ছু ভুল করছি না, সব ঠিক করছি আমি। বাবা, এই নাও, এর থেকে বেশি টাকা আমি আর দিতে পারবো না গো। তুমি তো জানোই যে আমি যে কাজ করি তাতে প্রত্যেক দিনের ভাড়ার খরচা, তারপরে টিফিন খরচা, এইসবের পরে আমার কাছে আর কিছুই টাকা থাকে না। তাই অপুর বিয়েতে এর থেকে আর বেশি আমি কিছু দিতে পারবো না। আমি তো কিছুই দিতে পারবো না বাবা। আমার কাছে যা সামান্য টাকা পয়সা ছিল সবই সুপুর বিয়ের সময় তোমাকে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এই টাকাটা তোমার কাছে রেখে দাও, এখন আমার লাগবে না। এই টাকাতে আমার কিছু হবেও না, এখন তোমার কাছে থাক। তোমাদেরও তো নিজেদের জন্য খরচাপাতি হয়। তবে আমি তোমাদের একটু কিছু বলবো বলতে তোমাদের একটু কাজকর্মের দিকে একটু মনোযোগী হতে বলবো। দুজনকেই বলবো। মানে নিজের পায়ের নিচে যে তোমাদের মাটিটা, সেই মাটিটা কি করে শক্ত হয় সেইটা একটু ভাবতে বলবো। দেখো, অপু সুপুর বিয়ে হয়ে যাবার পর ধীরে ধীরে তোমাদেরও তো সংসারী হতে হবে। আর একটা কথা জানবে, এই পৃথিবীতে কোনো মেয়ের বাবাই কিন্তু রোজগারহীন কোনো ছেলের হাতে তার মেয়েকে তুলে দেবে না। না, খুব স্বাভাবিকভাবে আমার বাড়িতেও কোনো মেয়ে দেবার আগে নিশ্চয়ই তার বাবা তোমাদের দেখে নেবে, বুঝে নেবে। অর্থাৎ আমি বলতে চাইছি, তোমাদের একটু সংসারী মানসিকতায় রোজগার কি করে বাড়ানো যায় সেটা তোমরা একটু ভেবে দেখবে, কেমন? আর আমি দেখি কি করা যায়, দেখছি। আমি যে নিরুপায় বাবা, অসহায় আমি। আমার বোনের বিয়েতে কোনো টাকা পয়সা দিয়েই যে আমি সাহায্য করতে পারবো না। নিজের হাতের কানের গয়না খুলেছে বোনটাকে একটু সাজিয়ে দেব, তাও যে পারবো না। আমার গয়নাগুলো যে আমার শাশুড়ি মায়ের কাছে। আসলে চারপাশে এত দেনা হয়ে গেছে আমার। প্রভিডেন্ট ফান্ড থেকে বারবার লোন নিয়েছি, সেখান থেকে তো আর লোন নিতে পারলামও না। তাই আমাকে পেনশন অ্যাকাউন্ট থেকে লোন নিতে হলো। এখন যদি আবার আরেকটা লোন পেনশন অ্যাকাউন্ট থেকে নিতে হয়, দেখি হয়তো তাই নিতে হবে মনে হচ্ছে। কিন্তু তারপরে যখন পেনশনটা পাবো, খুবই সামান্য টাকা, এখন সেই টাকায় যে কি করে সংসারটা চালাতে পারবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না। যাকে যাকে, ভবিষ্যতের কথা ভবিষ্যতে ভাবা যাবে। এখন দুটো মেয়েকে তো আমায় উদ্ধার করতে হবে। দুই মেয়ের বাবা আমি, তাদের সুপাত্রস্থ করতে হবে। বড় মেয়ের খুব ভালো জায়গায় বিয়ে দিয়েছি, এবার অপুটাকে বিয়ে দেবো। ওকে পাত্রস্থ করলেই আমি অনেকটা ভার মুক্ত হয়ে যাব। দেখা যাক, কিছু একটা ব্যবস্থা আমি করে ফেলবো আশা করছি। বাবা, অপু, মানে কিছু বলবি তুই? তুমি এই টাকাগুলো রাখো। সামান্য কটা টাকা, তাও তুমি রাখো এগুলো। এগুলো কিসের টাকা? আমার জমানো টাকা, টিউশন পড়িয়ে জমানো টাকা, আমার স্টাইপেন্ডের টাকা। তুমি এগুলো রাখো বাবা। যদি তোমার এতে কিছুটা সাহায্য হয়, আমি জানি এই টাকাগুলো খুবই সামান্য, কিন্তু তাও এটা দিয়ে কিছুটা খরচ তো উঠবে। তুমি এগুলো রাখো। এটা দিয়ে বরযাত্রীদের আপ্যায়নের খরচটা, বা ধরো নিমন্ত্রিত অতিথিদের খাওয়ার প্লেটের দামগুলো তো উঠবে। এত খরচ তুমি কি করে সামলাবে বাবা? তুমি তো অসুস্থ হয়ে পড়বে। বাবা, এটা তুমি রাখো। কি এটা সুপুমা? এটা সেই মাটির ভাতটা বাবা, যেটাতে বিয়ের আগে আমি রোজ খুচরো পয়সাগুলো জমাতাম। তোমার মনে নেই বাবা? তুমি আমাকে হাত খরচার জন্য
যে টাকাগুলো দিতে, তার থেকে কিছু টাকা আমি এতে জমিয়ে রেখেছি। আমি আজ এটাই তোমার হাতে তুলে দিচ্ছি। এছাড়া যে আমার আর কিছুই দেওয়ার নেই গো। তোমরা যে সবাই তোমাদের শেষ সম্বলটুকু আমাকে দিতে এসেছো, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় কথা। গর্বে আমার বুক ফুলে যাচ্ছে, কিন্তু আমার লাগবে না মা। তোমাদের তোমাদের নিজেদের কাছেই এটুকু রাখো। এখন এটা নাও না বাবা। এখন আমি নেব না, এখন এখন নেব না। ও বাবা, বলছি নাও না। নাও না বাবা। বাবা মায়ের ঋণ কখনো সন্তান শোধ করতে পারে না, কিন্তু সন্তানদেরও তো ইচ্ছে হয় বাবা মায়ের পাশে দাঁড়ানোর, তাই না বলো? নাও না বাবা টাকা কটা। আচ্ছা বেশ, সবাই মিলে এমন করে বলছো যখন, তোমাদের 4 জনের টাকা এক জায়গায় করো। দেখো কত টাকা হচ্ছে। সূর্য, এই টাকাগুলো নিয়ে ডেকোরেটরস আর ক্যাটারারকে অ্যাডভান্স করে আয় যা। হ্যাঁ হ্যাঁ রে সুপু, বলছি জামাই কবে আসবে রে? বিয়ের আগে একটু আসবে না, নাকি বিয়ের দিনই আসবে? আমি ঠিক জানি না বাবা। একটা ফোন কর না মা, একটা ফোন করে দেখ না কি বলছে। আর হ্যাঁ, তোর ওই যে ছোট দেওর দীপু, ওর কথাটাও একটু জিজ্ঞেস করিস, ওর সঙ্গে একটু পারলে কথা বলিস। হ্যাঁ, আসলে ওই তোর শ্বশুরবাড়ি থেকে ফেরবার সময় ওর সঙ্গে তো কথাবার্তা হলো। ওকে আমি বলছিলাম 2 দিন আগে আসবার জন্যে, তো ও আমাকে কথা দিয়েছে যে ও একটু আগে আসবে, এসে আমাদের সঙ্গে হাতে হাতে কাজকর্ম করবে। তা কখন আসছে না আসছে একটু ফোন করে কথা বলে একটু জেনে নিস মা। আমি তাহলে ঘরে যাই বাবা। হ্যাঁ মা। সুপু, যা তুইও বোনের সঙ্গে যা, একসঙ্গে থাক। চাকরি করতে দিইনি বলে মেয়ের আমার বাপের উপর খুব অভিমান হয়েছে, তাই না মা? না বাবা, আমার কোনো অভিমান হয়নি, কোনো অভিমান হয়নি। আমি যাই। দেখেছি সুপু, বোনটা কিরম বদলে গেছে, কত বদলে গেছে বোনটা। একটা স্বতঃস্ফূর্ত এত চঞ্চল মানুষ যখন বদলে যায়, শান্ত হয়ে যায়, থম মেরে যায়, তখন খুব ভয় করে রে মা আমার, খুব ভয় করে জানিস তো। যা যা, বোনটার কাছে থাক, বোনটার কাছে থাক। এই তো কটা দিন থাকবি একসঙ্গে, তারপর তো যে যার শ্বশুর বাড়িতে চলে যাবি, আমরাই একা হয়ে যাব। যা মা যা, একসঙ্গে থাক যা। আমি যাচ্ছি বাবা, যাচ্ছি। তুই অত চিন্তা করিস না রে, আমি সব সামলে নেব। ঠিক আছে বাবা। এই যে অবলা, আমি তোমায় খুঁজছিলাম, তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। সেটা হচ্ছে যে দেখো বাপু, ওই সেজ বৌমার বাবা চলে যাওয়ার পর থেকেই আমার মনে কিরকম একটু খচখচ করছে। কেন? সেটা আমি তোমায় বলছি। দেখো, সেজ বৌমার বাবা যতই নিতে অস্বীকার করুন, মুখে না বলুন না কেন, কিন্তু ওর এইরকম একটা অসহায় অবস্থায় আমাদের কিন্তু ওকে সাহায্য করা উচিত। গায়ে পড়ে ঠেকা নেওয়া কি দরকার বলো তো? হ্যাঁ, গায়ে পড়ে ঠেকা নেওয়ার কি আছে? তুমি বুঝতে পারছো না অবলা? আরে বাবা, আমাদের খুব দূর আত্মীয় তো নয়, একবারে নিকট আত্মীয় সেজ বৌমার বাবা। তো অসুবিধায় পড়েছেন, তুমি আবার ভেবে দেখো। সম্প্রতি উনি ওনার বড় মেয়ের বিয়ে দিয়েছেন এবং আমাদের সঙ্গে কুটুম্বিতা করেছেন এবং বেশ খরচাপাতি করে বিয়েটা দিয়েছেন। তারপরেই একটি ভালো পাত্র পেয়েছেন বলে ছোট মেয়েটিকে পাত্রস্থ করতে হচ্ছে। সেক্ষেত্রে কিরকম সমস্যা? আপনিও তো চিন্তা করছেন কেন বলুন তো জামাইবাবু? আমরা তো আর খালি হাতে বিয়ে বাড়িতে যাচ্ছি না, কিছু না কিছু উপহার তো নিয়েই যাব। ছোট, কিছু না কিছু একটা উপহার নেমন্তন্ন বাড়িতে গিয়ে ঠক করে তাদের টেবিলে বসিয়ে দেওয়া, আর কি উপহার দিচ্ছি আগে থেকে জানিয়ে সেই ভদ্রলোককে আশ্বস্ত করার মধ্যে অনেক তফাৎ আছে। ওটা তুমি বুঝবে না। আমি বলি কি অবলা, দেখো,
আমার মনে একটা আইডিয়া এসেছে। অপুমায়ের কানে গলায় হাতে যদি একটা গয়নার সেট আমাদের বাড়ি থেকে যায় তাহলে কেমন হয়? তুমি যখন বলছো তখন না না জামাইবাবু, একদমই না। উফ, আপনি খুব সরল মানুষ, তাই আপনি বুঝতে পারছেন না জামাইবাবু। ওই সেজ বৌমার বাবা এসব এসব নাটক করছে। আচ্ছা, উনি কি আমাদের ভরসায় মেয়ের বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, ওনার ক্ষমতা আছে বলেই তো মেয়ের বিয়ে দিচ্ছেন। আর যদি যদি খুব সাহায্যের দরকার থাকতো তাহলে মুখ ফুটে চাইতেই পারতেন। এত আবার গুমর কিসের? ছোট, গুমর আর আত্মমর্যাদার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা তুমি না বুঝলেও আমি বুঝি। তাই আমি জানি ওটা সুবীর বাবুর গুমর নয়, ওটা আত্মমর্যাদা বোধ। আপনার এসব দান খয়রাতের কথা কেউ বুঝবে না জামাইবাবু। দিদিও বোঝেনি। কি রে দিদি, তাই না বল? কেন রে? জামাইবাবু তো ঠিক কথাই বলেছে। সত্যি তো, সেজ বৌমার বোনের বিয়ে বলে কথা, আমাদের বাড়ি থেকে যদি একটা ঠিক মতো উপহার না যায় তাহলে এ বাড়ির মান থাকবে? কি যে বলিস না তুই। হ্যাঁ গো, তুমি ঠিক কথাই বলেছ। ও শ্যাকরাকে ফোন করে বলো তো কানের গলার একটা ভালো করে কিছু বানিয়ে দিতে। এই জন্যই না বলি অবলা মুখার্জি, এমনি এমনি বলি আমার বউ ঠিক বলেছে, তোমার সিদ্ধান্তই চূড়ান্ত। আমি এখনই নয়ন সাগরাকে ফোন করে দিচ্ছি, আর এদিকে দীপুকে নয়ন সাগরার দোকানে পাঠিয়ে দিই, বুঝতে পেরেছো? ও গিয়ে ওই অপুমায়ের জন্য হাতে কানে গলায় গয়নার একটা সেটের ডিজাইন পছন্দ করুক। দীপুর পছন্দ কিন্তু ভালো, বুঝতে পেরেছো? দীপু তো দুদিন আগেই যাচ্ছে, বেআই মশাই অনেক করে দীপুকে যেতে বলেছে, তা দীপু যাবে, দীপুর হাতে গয়নাটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, দীপুকে বলে দেখো দীপুর সময় হয় কিনা। এই তো দীপু এসে গেছে বলতে বলতেই। দীপু, তুই তো নিজেখানেই শুনেছিস যে সে যে বৌমার বোনের বিয়ে, তা আমরা তার জন্য ওই কানে গলায় হাতে একটা গয়নার সেট উপহার দিচ্ছি। তুই চট করে নয়ন সাগরের ওখানে চলে যা, গিয়ে গয়নার ডিজাইনটা পছন্দ কর। আমি